হ্যাপি উইথ মোহিনী এই ইউটিউব চ্যানেলের বিশেষ আকর্ষণ গল্পকথা। আজকের গল্পটি খুব কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য, তাই হেডফোন ইউজ করলে ভালো হয় এবং ভালো লাগবে আশা করি। গল্পটি লিখেছেন সুচরিতা দাস। গল্প বিষাক্ত স্বপ্ন। তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন। আবার সেই একই দুঃস্বপ্ন দেখল মনামি। ঘুম ভেঙে গেল ওর। রাত পোশাক ভিজে সব করছে ঘামে। কেন যে কমাস যাবত এই একই দুঃস্বপ্ন দেখছে ও নিজেও জানে না। রিচিক অফিসিয়াল ট্যুরে বাইরে গেছে, ঘরেও একা। এমনিতেই ভীষণ ভীতু ও। উঠে বেড সাইড টেবিলে রাখা জলের গ্লাসটা তুলে নিয়ে ঢকঢক করে বেশ খানিকটা জল খেল। পাশের ঘরে মানদা মাসি শুয়ে আছে, ওদের সর্বক্ষণের কাজের লোক। মনামি ভাবলো একবার গিয়ে ডেকে আনে ওকে এই ঘরেই, কিন্তু পরক্ষণেই ভাবলো সারাদিন কাজ করে ক্লান্ত থাকে মানদা মাসি, শুধু শুধু বেচারিকে কেন ঘুম থেকে তুলবে। এসিটা একটু বাড়িয়ে দিয়ে মনামি শুয়ে পড়ল। সবে চোখটা একটু বন্ধ হয়েছে, কিছুক্ষণ পরেই আবার সেই একই জিনিস। মনামি আবার উঠে বসল, মনে মনে ভাবলো আর ঘুমোবে নাও কিছুতেই। চোখ বন্ধ করলেই যখন এই স্বপ্ন, তখন ঘুমোবার দরকার নেই। একটা বই নিয়ে বেড সাইডের লাইটটা অন করে বইটা পড়তে শুরু করলো। মোনামির সঙ্গে রিচিকের বিয়ের 5 বছর পূর্ণ হলো। বিয়ের আগে থেকেই মোনামির জানতো রিচিককে অফিসিয়াল ট্যুরে মাঝে মাঝেই বাইরে থাকতে হবে। সব জেনে শুনেই মনামি মতো দিয়েছিল এ বিয়েতে। শুরুতে কোনো সমস্যাও ছিল না, কিন্তু এই 1 বছর হলো ওর সঙ্গে এই অদ্ভুত ঘটনা ঘটছে রোজ রাত্রিতে। প্রায় রোজই মাঝরাতে মনামি এই দুঃস্বপ্ন দেখে জেগে যায়। শুরুতে ভাবতো মনের ভুল ওর, কিন্তু এতদিন ধরে ওই একই স্বপ্ন দেখা কারুর মনের ভুল হতে পারে না। রিচিককে স্বপ্নের ব্যাপারে 1-2 বার বলতে চেষ্টা করেছে ও, কিন্তু রিচিক প্রতিবারই ওকে এই বলে চুপ করিয়ে দিয়েছে যে স্বপ্ন সবসময় স্বপ্নই হয়, তা কখনোই বাস্তবে পরিণত হতে পারে না। বই পড়তে পড়তে বসেই ভোরের দিকে চোখটা বন্ধ হয়ে এসেছিল মোনামির। জানালা দিয়ে সকালের রোদ ওর সারা শরীরে ছড়িয়ে পড়েছে। রিচিকের ফ্লাইট ভোর রাতের দিকেই ছিল। ও ঘরে ঢুকেই ঘুমন্ত মোনামির দিকে তাকিয়ে দেখল, তারপর ফ্রেশ হতে বাথরুমে ঢুকে গেল। আওয়াজে মোনামির ঘুম ভেঙে গেল। উঠে বসল ও, মাথাটা কেমন যেন ধরে আছে। সারারাত ঘুম না হবার ফল ভোগ করতে হবে এবার সারাদিন। পেনকিলার আজ কিছুতেই খাবে না ও, সহ্য করবে একটু। রিচিক বাথরুম থেকে বেরিয়ে মোনামিকে জিজ্ঞেস করলো রাত্রিবেলা ঘুম হয়নি নাকি। মনামি জানে সেই স্বপ্নের কথা রিচিককে বললে ও আবার হেসে উড়িয়ে দিয়ে মোনামিকে বলবে ডোন্ট বিহেভ লাইক কিড মনামি। স্বপ্ন দেখে বাচ্চারা ভয় পায়, আর তারপর ঘুম থেকে উঠে ভয় পেয়ে মাকে জড়িয়ে ধরে। মনামি মনে মনে ভাবল, একদম সত্যি কথাই বলেছ রিচিক। এই মুহূর্তে আমার পাশে আমার মায়ের খুব দরকার ছিল। তুমি যেটা ছেলেমানুষই বলে হেসে উড়িয়ে দিচ্ছ। মা বেঁচে থাকলে সেটা কিছুতেই করতো না, বরং বিষয়টা ভেবে দেখতো, পাশে থেকে এটা বোঝাতো যে আমি একা না। ওদের দুজনের কথার মাঝেই মানুদা মাসি চা নিয়ে ঢুকলো। মোনামির শুরু থেকেই সকালে হালকা লিকার চা খাওয়ার অভ্যেস। রিচিকের আবার সকালের চাটা একটু স্ট্রং না হলে চলে না। মানুদা মাসি ব্রেকফাস্টে কি বানাবে জিজ্ঞেস করে চলে গেল। চা খেতে খেতে রিচিক প্রতিবারের মতো এবারেও অফিসের ট্যুরে কি হয়েছে না হয়েছে তার খুঁটিনাটি তথ্য মোনামিকে বলতে শুরু করলো। মনামি কিন্তু অন্যমনস্ক ভাবে গতকাল রাতের সেই স্বপ্নের কথাই ভেবে যাচ্ছে। কিছুতেই ওর মন থেকে এই স্বপ্নের চিন্তা কেন যে ও বের করতে পারছে না তাও নিজেও জানে না। প্রতিটা রাতে এই স্বপ্ন ওকে তাড়া করে বেড়াচ্ছে, আর দিনের পর দিন কথাটা নিজের ভেতর রেখে দিয়ে মনামি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। রিচিকের এ ব্যাপারে উদাসীনতা মনামিকে আরো মানসিকভাবে অস্থির করে তোলে। বাইরের কাউকে বললে সে তো পাগল ভাববে মনামিকে। মনামি মনে মনে ভাবে, তবে কি ও সত্যিই পাগল হয়ে যাচ্ছে, নাকি কোনো মানসিক রোগের শিকার হয়ে যাচ্ছে। রিচিকেরও সারারাত ঘুম হয়নি গতকাল, তাই মনামি মানুদা মাসিকে আজ খুব হালকা রান্না করতে বলে দিল। মনামি ব্রেকফাস্টের পর স্নানে ঢুকলো। বেশ অনেকটা সময় নিয়ে স্নান করা মনামির শুরু থেকেই অভ্যাস। ওর মনে কাছে বিয়ের আগে মা বলতো ওকে, এতক্ষণ সময় নিয়ে স্নান করলে শ্বশুরবাড়ি যখন যাবি কি করবি, তখন তো নিঃশ্বাস ফেলবার সময় থাকবে না। আর ওর বাবা তখন মোনামির পক্ষ নিয়ে বলতো, আমি সেরকম বাড়ি দেখেই আমার মেয়ের বিয়ে দেব, যেখানে আমার মেয়ে অনেকক্ষণ ধরে স্নান করলেও কোনো অসুবিধা হবে না। বাবা সত্যিই বাবার কথা রেখেছিল, মোনামিকে সেরকম ঘরেই বাবা বিয়ে দিয়েছিল।
সারা শরীরকে বডি ওয়াশ দিয়ে ফেনায়িত করতে করতে মনামি কিছুক্ষণের জন্য অন্যমনস্ক হয়ে ফিরে গিয়েছিল অতীতের স্মৃতিতে। স্নান করে বাথরুম পরে বেরিয়ে এলো মনামি। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আনমনে ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নিচ্ছিল। হঠাৎই পেছনে থেকে বলিষ্ঠ দুটো হাত ওকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল। এই স্পর্শ অচেনা না মনামির। রিচিকের স্পর্শের মধ্যে কোথায় জ্যান্ট একটা সবসময় জোর খাটানোর চেষ্টা আছে, অনেকটাই স্বামিত্বের অধিকার ফলানোর মতো আর কি। রিচিক মনামিকে বিছানায় বসিয়ে দিল। তারপর সদ্য স্নান করা মনামির সারা শরীরের আঘ্রাণ নিতে শুরু করলো। মনামির এই মুহূর্তে এসব একেবারেই ভালো লাগছিল না। ও এক ঝটকায় রিচিককে সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। মনামির প্রত্যাখ্যান যে রিচিকের খুব একটা ভালো লাগেনি তা ওর মুখের অভিব্যক্তিতেই স্পষ্ট। কোনো কথা না বলে ও সোজা স্নান করতে গেল। দুপুরে লাঞ্চে মাছের হালকা ঝোল, ভাত আর টক দই ছিল, তার সঙ্গে স্যালাড। টক দই আর স্যালাড ছাড়া মনামির চলে না। খুব তৃপ্তি সহকারে খেল রিচিক। বাইরের খাবারের সঙ্গে ঘরের খাবারের যে আকাশ পাতাল পার্থক্য তা রিচিক খুব ভালোভাবেই বুঝতে পারছে। মাসের মধ্যে 20 দিন তো ওর বাইরে ট্যুরেই কেটে যায়। দুপুরে শুয়ে একটু বই পড়া মনামির শুরু থেকেই অভ্যেস। মনামির মনে আছে ওর এই গল্প পড়ার অভ্যেস ওর বাবার জন্যই হয়েছে। যখন ও খুব ছোট ছিল তখন বাবা ওকে গল্প না শোনালে ওর ঘুমই হতো না। তারপর একটু বড় হয়ে যখন পড়াশোনা করতে শুরু করলো তখন বাবা বিভিন্ন ধরনের গল্পের বই ওকে এনে দিত। নতুন বইয়ের কি সুন্দর গন্ধ! মনামি খুব পছন্দ করে এই গন্ধটা এখনো। সেই থেকেই ওর অসময়ের সঙ্গী গল্পের বই। আজকাল অবশ্য ফোনেও মনামি অনেক গল্পই পড়ে। সোশ্যাল সাইটেও ও রীতিমতো অ্যাক্টিভ থাকে। আজও বই পড়তে পড়তে অভ্যেসের বশে চোখটা বন্ধ হয়ে আসছিল ওর। রাত্রিবেলা তো ওই দুঃস্বপ্নের জন্য ঘুমোতেই পারে না ও। হঠাৎই মনামির হোয়াটসঅ্যাপে মেসেজ আসে একটা অচেনা নাম্বার থেকে। পরে দেখবে ভেবে ও কি মনে করে ফোনটা উঠিয়ে নিল ও। পাশে রিচিক অঘরে ঘুমিয়ে আছে। ফোনটা নিয়ে হোয়াটসঅ্যাপ খুলে দেখল মনামি কেউ একজন একটা ভিডিও পাঠিয়েছে। অচেনা নাম্বার থেকে সরাসরি ভিডিও কেউ কেন পাঠাবে ওকে? একবার ভাবলো ব্লক করে দেবে নাম্বারটা, তারপর ভাবলো কি পাঠিয়েছে দেখে, তারপর না হয় ব্লক করে দেবে। কৌতূহলবশত মনামি ভিডিওটা খুলে দেখল। ওর সারা শরীর থরথর করে কাঁপতে লাগলো। কি দেখছে ও এটা? গত কয়েক মাস যাবৎ যে দুঃস্বপ্ন ওকে প্রতিনিয়ত তাড়া করে বেড়াচ্ছে, আজ তার পুরোটাই চোখের সামনে দেখতে পাচ্ছে ও এই ভিডিওটায়। সেই সুসজ্জিত হোটেলের নরম তুলতুলে দুগ্ধফেন্নিব সজ্জা, হালকা মায়াবী আলোয় দুই নরনারী একে অপরের সঙ্গে নগ্নতার খেলায় মত্ত। কিছুক্ষণের মধ্যেই অচেনা নাম্বার থেকে মেসেজ এলো, যদি পারো চিনে নাও আর সাবধান হয়ে যাও। মোনামির হাত থেকে ফোনটা পড়ে গেল। দরদর করে ঘামছে ও। কে এই ব্যক্তি? আর সে কি বা জানাতে চাইছে মোনামিকে? আর কিসের জন্য সাবধান করতে চাইছে সে মোনামিকে? টেনশনে মোনামি শুতে পারল না। একবার ভাবলো ব্লক করে দেয়, কিন্তু পরক্ষণেই নিজের সিদ্ধান্ত পাল্টে ফেলল মোনামি। ওর স্বপ্নের সঙ্গে যে ঘটনার হুবহু মিল আছে সেই ঘটনার শেষ অবধি ও নিশ্চয়ই পৌঁছাবে। বিকালে ব্যালকনিতে বসে চা খাচ্ছিল ওরা দুজনে। ফোনটা মোনামি নিজের কাছেই রেখেছে। যদি আবার কোনো মেসেজ আসে ওই অচেনা নাম্বার থেকে সেই জন্য। ও চাইছিল রিচিক কোনোভাবেই এ ব্যাপারে কিছু জানতে পারুক, এখন পরে জানাবে ও নিজেই। আগে মোনামি নিজে তো জানুক পুরো ঘটনাটা। রাত্রিবেলা ডিনারে চিকেন স্টু আর হাতে গড়া রুটি ছিল। ডিনারের পর মানদা মাসিকে নিজের ঘরে পাঠিয়ে দিয়ে মোনামি ঘরের সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখে নিল। ম্যান দরজা ভালোভাবে লক করে ও বেডরুমে এসে দেখল রিচিক ঘুমিয়ে পড়েছে। নিজের রাত পোশাক পরে আবশ্যক প্রসাধনী সেরে ওর ঘরের লাগোয়া ব্যালকনিতে মোনামি এসে দাঁড়ালো। কি সুন্দর মায়াবী জ্যোৎস্নায় ভরে গেছে চারদিক। ব্যালকনির গ্রিলে জড়িয়ে ওঠা ওর পছন্দের লতানে জুঁই ফুলের গাছটা ফুলে ফুলে সাদা হয়ে আছে। মোনামির খুব পছন্দের ফুল এটা। সাদা ধবধবে ফুলগুলোকে জ্যোৎস্নার আলোয় কি সুন্দর লাগছে। কি মিষ্টি সুগন্ধে চারপাশ ভরিয়ে রাখে ফুলগুলো। মোনামি দু চোখ বন্ধ করে এর সুগন্ধ অনুভব করতে থাকে। বেশ অনেকটা সময় ওর প্রিয় ফুলেদের সঙ্গে কাটিয়ে মোনামি বিছানায় এলো। এমনিতেও তো ঘুম এলেই ওই স্বপ্নের জন্য ওকে জেগেই রাত কাটাতে হবে। ফোনটা একবার দেখে নিল ওই অচেনা নাম্বার থেকে কোনো মেসেজ এলো কিনা সেটা দেখার জন্য। না, আর কোনো মেসেজ আসেনি ওপাশ থেকে। মোনামি পাশ ফিরে শুয়ে পড়ল। হঠাৎই রিচিক ওকে জোর করে এক ঝটকায় নিজের দিকে ঘুরিয়ে নিল।
মোনামিকে কিছু বলার সুযোগ না দিয়েই ও মোনামির ঠোঁট দুটো নিজের দুই ঠোঁট দিয়ে চেপে ধরল। এক ঝটকায় ওর রাগ পোশাক খুলে ফেলল। মোনামি জানতো ওর দুপুরের প্রত্যাখ্যান ঋচিক কিছুতেই মেনে নেবে না। মোনামিকে নিজের পুরো শরীর দিয়ে পিষ্ট করতে থাকলো ঋচিক। মোনামির ভালো লাগা বা খারাপ লাগার পরোয়া এই মুহূর্তটাতে ঋচিক কোনোভাবেই কোনোদিন করতো না। পুরোটাই ওর ইচ্ছাতেই হতো, শুরু থেকে শেষ পর্যন্ত। আজও তার ব্যতিক্রম হলো না। সবশেষে ক্লান্ত হয়ে ঋচিক মোনামিকে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। আর ক্লান্ত, বিধ্বস্ত মোনামির শুধু এটাই মনে হচ্ছে, দাম্পত্য মানে কি শুধুই জোর খাটিয়ে শরীর দখল করা, যেখানে উভয় পক্ষের সায় থাকে না, সেটাকে কি বলা হবে? এর উত্তর জানা থাকলেও মোনামি নিরুপায়। মে আই কাম ইন ম্যাডাম? ইয়েস মিস্টার ঋচিক ঘোষ, কাম ইন। ঋচিক সুসজ্জিত অফিসের ঘরে ঢুকতেই অপর পক্ষের ব্যক্তিটি ওকে ইশারায় বসতে বলল। তারপর ঋচিককে বলল, কাল ভোরের ফ্লাইটে তোমাকে মুম্বাই যেতে হবে 2 দিনের জন্য। সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা আছে, হোটেলের রুম থেকে শুরু করে এভরিথিং ইজ অলরেডি সেটলড। সো মিস্টার ঋচিক ঘোষ, যাও, তৈরি হয়ে নাও কালকের জন্য। ঋচিক ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। বাড়িতে ফিরে মোনামিকে জানালো আগামীকালের ওর ট্যুরের কথা। মোনামি প্রয়োজনীয় সবকিছু দিয়ে অভ্যাসমতো ঋচিকের জিনিসপত্র গুছিয়ে দিল। তারপর ঋচিককে বলল, খেয়ে নেবে, চলো তাড়াতাড়ি, কাল ভোরে উঠতে হবে তো। এয়ারপোর্টের বাইরে ঋচিকের জন্য গাড়ির ব্যবস্থা করাই ছিল। গাড়িতে যখন বসলো ঋচিক, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আজকাল অসময়ে বৃষ্টিটা একটু বেশি হচ্ছে। বাইরে যদিও ভ্যাপসা গরম আছে, গাড়ির ভেতর এসিতে সেটা অনুভূত হচ্ছে না। ঋচিকের গাড়ি মুম্বাইয়ের 5 তারা হোটেলের সামনে এসে দাঁড়ালো। ঋচিক গাড়ি থেকে নেমে আগে থেকেই ওর জন্য ঠিক করে রাখা সুসজ্জিত সুইটে চলে গেল। সবার আগে স্নান করাটা ভীষণ জরুরি। এখনো বেশ কিছুটা সময় আছে ওর হাতে, তাই খুব ভালোভাবে স্নান করে ও ফোনে হালকা কিছু খাবারের অর্ডার দিল। কিছুক্ষণের মধ্যেই হোটেলের রুম সার্ভিস থেকে ওর অর্ডার করা খাবার এসে গেল। ঋচিক ব্রেকফাস্ট সেরে একটু শুয়ে পড়ল। আর ঘন্টা 2 পরই তো ক্লায়েন্ট এসে যাবে। ঘুম থেকে উঠে বেশ ফ্রেশ ফিল হচ্ছে ঋচিকের। ভোরের দিকে ফ্লাইট থাকলে এই এক সমস্যা, সারা রাত ঘুম হয় না। যাকে 2 ঘন্টা ঘুমিয়ে নিয়েছে এটাই যথেষ্ট। এটার খুব দরকার ছিল ওর এখন, কারণ আগামী 2 দিন যে ও 2 চোখের পাতা এক করতে পারবে না সেটা ও খুব ভালোভাবেই জানে। ও ভাবল এবার মোনামিকে একটা ফোন করে দিতে হবে, কারণ এরপর আর ফোন করতে পারবে না ও। যদিও পৌঁছেই মেসেজ করে দিয়েছিল, তাও একবার ফোনে ওকে বলে দেবে। মোনামির সঙ্গে কথা বলে ফোনটা রাখার সঙ্গে সঙ্গেই ও দেখল ওর ক্লায়েন্ট এসে গেছে। এক নজরে ঋচিক দেখে নিল ঘরের ভেতর দাঁড়িয়ে থাকা ক্লায়েন্টটিকে। বয়স 32 বছরের মতো, দহারা চেহারা, রং ফেটে পড়ছে ট্রান্সপারেন্ট লাল টি শার্টের ভেতর দিয়ে। একমাথা লেয়ারে কাটা চুল, তাতে লাল হাইলাইটস করা, অসম্ভব সুন্দর পানপাতার মতো মুখশ্রী। ঋচিক ওকে দেখে এতটাই বিহ্বল হয়ে গিয়েছিল যে বসতে বলতে ভুলে গিয়েছিল। ও তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বলল, ম্যাডাম বসুন, আমি কিছু ড্রিঙ্কস অর্ডার করে দিচ্ছি। অপর পক্ষের মহিলা তখন বলল, আমার নাম ডোরা, আমার লাগেজটা একটু দিয়ে যেতে বলুন প্লিজ। ঋচিক রুম সার্ভিসে ফোন করবার আগেই হোটেলের বয় এসে লাগেজটা দিয়ে গেল। ঋচিক ওর পেশাদারি ভঙ্গিতে বলল, এনিথিং ফর ইউ ম্যাডাম। ডোরা বলল, অ্যাট ফার্স্ট আই নিড টু টেক এ শাওয়ার। ডোরা নিজের আবশ্যক জিনিস নিয়ে বাথরুমে চলে গেল। ঋচিক কাচের প্রমাণ্ড সাইজের জানলার সামনে দাঁড়িয়ে তখন বাইরের প্রকৃতি দেখছে। কি সুন্দর মনোরম মেঘলা আকাশ। ডোরা স্নান শেষে হালকা গোলাপি বাথরোব পরে বেরিয়ে এলো। ঋচিক জানে এবার ওকে ওর ডিউটি শুরু করতে হবে, কারণ অভিজাত ঘরের এই সমস্ত মহিলারা বেশ ভালো পারিশ্রমিক দিয়ে ঋচিকের মতো জিগোলোদের দুরাতের জন্য কিনে নেয়। তারপর তাদের ইচ্ছামতো ঋচিককে তাদের খুশি করতে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্ত অভিজাত ঘরের মহিলারা তাদের স্বামীর থেকে পরিতৃপ্ত না হয়ে জিগোলোদের কাছে যায়। কেউ কেউ যায় শখে, বাট অভ্যাসবশত। সদ্য স্নান সেরে আসা ডোরা তখন নিজের প্রসাধন করতে করতে আর চোখে জানালার সামনে দাঁড়িয়ে থাকা ঋচিককে আপাদমস্তক দেখে নিচ্ছে, আর মনে মনে ভাবছে, পায়েল দ্বীপ ভুল কিছু বলেনি। এ তো সত্যিই সৌন্দর্যের প্রতিরূপ। পাকা গমের মতো গায়ের রং, অসাধারণ হাইট, ব্যাকব্রাশ করা চুল, মুখশ্রী গ্রহিত দেবতাদের মতো। ডোরা ইশারায় ঋচিককে নিজের কাছে ডাকে। ঋচিক কাছে যেতেই ওর শার্টের বোতামগুলো খুলে দিল ডোরা। তারপর এক ঝটকায় ওর শার্ট
শার্ট খোলবার সময় ডোরার চেরি রেড নেল পলিশে রাঙানো সুন্দরভাবে ম্যানিকিউর করা নখের আঘাতে রিচি কুহু করে উঠল। ডোরা ওকে এক ঝটকায় বিছানায় শুইয়ে দিল। তারপর ওর রোমশ বুকে মুখ ঘষতে শুরু করলো। ডোরার স্তনের নিটল সৌন্দর্য তখন রিচিকের চোখের সামনে। এক মুহূর্ত দেরি না করে রিচিক বুঝতে পারছিল এবার ডোরা ঠিক কি চাইছে, আর ও সেটাই করল। পরম সুখের আবেশে ডোরার চোখ বন্ধ হয়ে গেল। এই সুখ তো ওকে কোনোদিন কেউ দিতে পারেনি। পায়েল দি না বললে তো ও জানতেও পারত না শরীরের খেলাও মানুষকে এত তৃপ্তি দিতে পারে। পায়েল সিনহা সম্পর্কে ডোরার দূর সম্পর্কের মাসির মেয়ে হয় আর রিচিকের অফিসের বসও। শুরু থেকেই পায়েলের সঙ্গে ওর বন্ধুত্ব। গতবার যখন মুম্বাই এসেছিল ডোরার সঙ্গে কথায় কথায় ডোরাকে বলেছিল নিজের বিজনেসের ব্যাপারে, অফিসের ব্যাপারে সবকিছু। যাবার আগে এটাও বলে গিয়েছিল যদি কখনো দরকার হয় ডোরা যেন বলে ওকে বেস্ট জিনিসটাই পাঠাবে পায়েল ওর জন্য। সত্যি পায়েল নিজের কথা রেখেছে দাঁড়ি। এ তো ডোরাকে কানায় কানায় সুখের আবেশে পূর্ণ করে দিয়েছে। শারীরিক খেলায় যে এত সুখ লুকিয়ে আছে ডোরার তা জানা ছিল না। রিচিক ভর রাত্রিতে বেরিয়ে যাবার পর মনামি শুয়ে শুয়ে ভাবে কাল ওর ফোনে আসা ভিডিওটার কথা। ফোনটা নিয়ে ও ভিডিওটা আবার খুলে দেখে একেবারে হুবহু ওর দেখা স্বপ্নের প্রতিচ্ছবি এই ভিডিও। কিন্তু কেন মনামি এই ধরনের স্বপ্ন দেখছে গত কয়েক মাস যাবৎ? ও শুনেছে মানুষ যেটা নিয়ে বেশি ভাবে সেটাই ঘুমন্ত অবস্থায় তার অবচেতন মনে স্বপ্ন রূপে আসে। কিন্তু এই ধরনের অশ্লীল ভাবনা মনামি কখনো নিজের মনে আনেনি। তাহলে ওর এই স্বপ্নের রহস্যটা কি? তার ওপর ওই ভিডিও, দুটোর মধ্যে কোনো না কোনো যোগসূত্র তো নিশ্চয়ই আছে। এবার মনামি সেটাই খুঁজে বের করবে। ও মনে মনে ঠিক করে নেয় মেসেজের ব্যক্তি অচেনা হলেও ও আজ নিশ্চয়ই জানতে চাইবে এই ভিডিও পাঠানোর অর্থ কী। আজ মনামি ঠিক করলো একবার শ্বশুর শাশুড়িকে দেখতে যাবে। যদি পারে আজকে রাতটা ওখানেই কাটিয়ে আসবে। রিচিক তো কোনো দিনই ওর বাবা মাকে সময় দিতে পারে না শুরু থেকেই। অর্ধেক সময় তো অফিসের কাজে বাইরেই কেটে যায় তার। তাই শ্বশুর শাশুড়ির প্রতি সমস্ত দায়িত্ব মনামি পালন করে। তাদের দেখাশোনা করবার জন্য একজন সর্বক্ষণের কাজের লোক রাখা, ওনাদের অসুস্থতায় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, মাঝে মাঝেই তাদের কাছে গিয়ে সময় দেওয়া থাকা, সবই মনামি খুব দায়িত্ব সহকারে পালন করে। মানদা মাসিকে সব বুঝিয়ে বলে মনামি তাড়াতাড়ি তৈরি হয়ে নিল শ্বশুরবাড়ি যাবার জন্য। মনামি ঠিক করলো যাবার সময় একটু চিকেনও নিয়ে নেবে দোকান থেকে। ওর শ্বশুর শাশুড়ি ওর হাতের চিকেন খেতে খুব ভালোবাসে। মনামি বেরোবার আগে মানদা মাসিকে ভালোভাবে ঘর বন্ধ করে থাকতে বলে গেল। শ্বশুরবাড়িতে মনামিকে দেখেই ওর শ্বশুর শাশুড়ি ভীষণ খুশি হয় শুরু থেকেই। আজও তার ব্যতিক্রম হলো না। মনামি আগেই ফোন করে শাশুড়িকে বলে দিয়েছিল সে গিয়ে রান্না করবে আজ। মনামিকে দেখেই শ্বশুর শাশুড়ি একে অপরের বিরুদ্ধে যত অভিযোগ আছে সব শুরু করে দিল। মনামি দুজনেরই কথা আগে ভালো করে শোনে। তারপর কখনো শাশুড়িকে বলে মা এটা তোমার খুব অন্যায়, বাবা একটু পান খায় বলে তুমি এভাবে বলবে। ওর কথায় শ্বশুর প্রশ্রয় পেয়ে বলে দেখো বৌমা ভালো করে দেখো একটু পান খাই বলে কত কথাই না শোনায় আমাকে। আবার শাশুড়ি যখন বলে বৌমা তুমি জানো না সারা রাত ফ্যান বন্ধ করে রেখে দেয়, কি গরমটাই না লাগে আমার। এবার বলো কি বলবে। মনামি এবার শাশুড়ির পক্ষ নিয়ে বলে বাবা তুমি তো গায়ে একটা মোটা কিছু চাপা দিতে পারো, তাহলে মা ফ্যান চালালেও তোমার আর ঠান্ডা লাগবে না। আচ্ছা দাঁড়াও, পরের বার আমার কাছে একটা নতুন হালকা ঠান্ডায় গায়ে দেওয়ার ব্ল্যাঙ্কেট আছে, সেটা তোমাকে এনে দেব। শ্বশুর বলে তাই এনে দিও বৌমা, রোজ রোজ এই গোজগোজানি আর ভালো লাগে না, একটা খিটখিটে বুড়ি হয়ে গেছে। মনামি এবার হা হা করে হেসে ওঠে শ্বশুরের কথায়। তারপর বলে পরে শুনবো এবার তোমাদের অভিযোগ অনুযোগ। আমি যাচ্ছি এবার কিচেনে, না হলে খাবে কি দুপুরে। রান্না করতে করতে মনামির মন কিছুক্ষণের জন্য ওর স্বপ্নে দেখা সেই ভিডিওটায় চলে গিয়েছিল। কিন্তু পরক্ষণেই ভাবলো বয়স্ক মানুষগুলো খাবেন, তাড়াতাড়ি রান্নাটা করে দুপুরে বরং বসবে ওটা নিয়ে। দুপুরে খাবার পর মনামি ফোনটা হাতে নিয়ে ট্রুকলারে সার্চ করে দেখে নাম্বারটা, কিন্তু চেনে না ও এই ব্যক্তিকে। মনামি হোয়াটসঅ্যাপে মেসেজ করলো ওই অজানা ব্যক্তির উদ্দেশ্যে, কে আপনি? সঙ্গে সঙ্গে রিপ্লাই এলো অপর প্রান্ত থেকে। মনামি অবাক হয়ে গেল, যেন ওর মেসেজের জন্যই অপেক্ষা করছিল ওই ব্যক্তি।
উত্তর এলো, আপনার শুভাকাঙ্ক্ষী, কিন্তু আপনি আমাকে যে ভিডিও পাঠিয়েছেন তার অর্থ কি? আপনাকে সচেতন করবার উদ্দেশ্যে। মনামি আশ্চর্য হয়ে যাচ্ছে, কিসের জন্য সচেতন করতে চাইছে এই অজানা ব্যক্তি ওকে। অপর প্রান্ত থেকে আবার মেসেজ এলো, আপনি কি জানেন কেন মিস্টার ঋচিক ঘোষ তার অফিসিয়াল পার্টিতে আপনাকে আর নিয়ে যায় না? মনামি আশ্চর্যের উপর আশ্চর্য হয়ে যাচ্ছে। কে এই ব্যক্তি যে এটাও জানে যে মোনামিকে অফিসিয়াল পার্টিতে গত 3 বছর ধরে ঋচিক আর নিয়ে যায় না। সত্যিই তো, এটা তো মনামি কখনো ভেবে দেখেনি। বিয়ের পর বছর 2 ঋচিক ওর অফিসিয়াল প্রত্যেকটা পার্টিতে মোনামিকে নিয়ে যেত। এমনকি কোন ড্রেসে মোনামিকে গর্জিয়াস লাগবে সেটা পর্যন্ত ঋচিক ঠিক করে দিত। মনামি 1-2বার এইসব পার্টিতে যে ও স্বচ্ছন্দ বোধ করে না সেটা ঋচিককে জানিয়েছিল। পরে যখন আর কখনো যাবার কথা বলেনি ঋচিক। আর তাছাড়া এখন হয়তো ঋচিকের অফিসিয়াল ট্যুরের মতো অফিসিয়াল পার্টিও বাইরেই হয়। সেজন্যই মনামি এটা নিয়ে আর মাথা ঘামায়নি। টেনশনে ঘামতে থাকেও, তাড়াতাড়ি টাইপ করে, সে তো আমি পছন্দ করি না ওইসব গ্যাদারিংয়ে যেতে, তাই নিয়ে যায় না। ভুল ধারণা আপনার, এর পেছনে অন্য কারণ আছে যেটা আপনি জানেন না। মোনামির হাত কাঁপতে থাকে উত্তেজনায়। কিসের কারণ? কি কারণের কথা বলতে চাইছে এই অচেনা ব্যক্তি? আবার মেসেজ এলো, আপনি কি জানেন আপনার স্বামী এখন কোথায় আছে? মোনামির হাত কাঁপতে লাগলো। মেসেজে লিখলো, সে কথা আপনাকে কেন জানাবো? ওপাশ থেকে আবার মেসেজ, বলতে হবে না, আমি সব জানি। মনামি জানতে চাইল, কি জানেন আপনি? বলুন, কি জানেন আপনি আমার স্বামীর সম্পর্কে? অপর প্রান্ত থেকে মেসেজ এলো, অনেক রাত হয়েছে ম্যাডাম, শুয়ে পড়ুন। একদিনে এত কথা জানতে নেই ম্যাডাম। মনামি মেসেজ করলো, তাড়াতাড়ি বলুন কি জানেন, বলুন। একদিকে মনামি যখন অজানা মেসেজে আসা প্রত্যেকটা কথা নিয়ে চরম বিভ্রান্তির মধ্যে রাত কাটাচ্ছে, অপরদিকে তখন মুম্বাইয়ের সুসজ্জিত হোটেলের সুইটে 2 নরনারী আদিম শরীরী উদ্দামতায় ব্যস্ত। ডোরা যা চেয়েছে ঋচিক তার 10 গুণ বেশি তাকে দিয়েছে এই দুদিনে। ঋচিক দেখল ডোরা গভীর ঘুমে আচ্ছন্ন। আজই ওদের শেষ দেখা। আবার অন্য ক্লায়েন্টের মনোরঞ্জন করতে হবে তাকে, অন্য কোথাও, অন্য কোনোভাবে। পায়েল ম্যাডামের নির্দেশ অনুযায়ী ঋচিকের আগামীকাল ভোরের ফ্লাইট। আজ ও সারা রাত ঘুমোতে পারবে না। ঋচিক বিছানা থেকে নেমে কাচের বিরাট জানলার সামনে এসে দাঁড়ায়। তারপর ফিরে যায় 3 বছর আগের অতীতে। তখন মোনামির সঙ্গে ওর বিয়ে হয়েছে 1.5 বছর। ভালো চাকরি, ভালো মাইনে, ঘরে সুন্দরী বউ, মা বাবা সবাইকে নিয়ে সুখের সংসার ওর। একমাত্র বোনেরও ভালো পাত্রের সঙ্গে বিয়ের সবকিছু ঠিক হয়ে গেছে। কোথাও কোনো অসুবিধা ছিল না ঋচিকের জীবনে। কিন্তু কিছু সমস্যা জীবনে অনাহুত অতিথির মতো আসে। ঋচিকের জীবনে পায়েল সিনহার আবির্ভাব অনেকটা সেই রকমই। পায়েল ঋচিকদের অফিসে প্রথম এসেছিল ঋচিকের অফিসের বস মিস্টার মাহোত্রার সঙ্গে। ঋচিককে ওর বস তার রুমে ডেকেছিল কিছু অফিসিয়াল কাজের ডিসকাশন করতে। ঋচিককে প্রথম দেখাতেই পায়েল ভেবে নিয়েছিল একে হাতছাড়া করা উচিত না। আর তারপর সাদাসিধে ঋচিক নিজের অজান্তেই পায়েলের পাতা ফাঁদে দিনের পর দিন জড়িয়ে গিয়েছিল। মিস্টার মালহোত্রাকে ওর সম্পর্কে ভুল বুঝিয়ে ওকে চাকরি থেকে মিথ্যে বদনাম দিয়ে বের করিয়ে দিয়েছে পায়েল। ঘরে তখন সবাই ঋচিকের উপর নির্ভরশীল। কিভাবে বলতো ঋচিক ওর চাকরি চলে যাবার কথা? মনামি তো তখন এক প্রকার নতুনই। তার ওপর বোনের বিয়ে সামনে, সেও তো বিশাল অঙ্কের টাকা লাগবে। কি করবে না করবে ভেবে যখন দিশাহারা ঋচিক, ঠিক সেই সময় ওর কাছে পায়েলের ফোন আসে। দেখা করতে বলে ওকে পায়েল নিজের ফ্ল্যাটে। কোনো কিছু না ভেবে ঋচিক হাজির হয়েছিল পায়েল সিনহার ফ্ল্যাটে। পায়েল সেদিন ঋচিককে জানিয়েছিল তার নতুন চাকরির ব্যাপারে। ঋচিক ভেবেছিল মেয়েটা পাগল না হলে এরকম প্রস্তাব কেউ দিতে পারে। ঋচিককে ভেবে দেখার সময় দিয়েছিল পায়েল। আর তার সঙ্গে এটাও জানিয়েছিল যে ঋচিকের কাছে এই মুহূর্তে কোনো অপশন নেই আর। কারণ আগের চাকরি সে কোনোদিনই পাবে না। আর অন্য কোনো কোম্পানিতে জয়েন করলেও পায়েল সেখানে ওকে কাজ করতে দেবে না। মিস্টার মাহোত্রার মতোই আরও অনেক অফিসের বসের সঙ্গে পায়েলের ওঠা বসা আছে। ঋচিক সেদিনের মতো বাড়িতে ফিরে এলেও 2 দিন পর আবার যোগাযোগ করেছিল পায়েলের সঙ্গে। কারণ ঋচিক বুঝতে পেরেছিল পায়েল ইচ্ছাকৃতভাবে ওর উপর মিথ্যে আরোপ লাগিয়েছে। আসলে পায়েলের ওকে দরকার ছিল নিজের স্বার্থে। আর কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত পায়েলের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয় ঋচিক। পায়েলের লালসার আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে যায় ঋচিকের পূর্বের অস্তিত্ব।
শুরু হয় যেগুলো রূপে তার নতুনভাবে বেঁচে থাকার লড়াই। পায়েলের হাতের পুতুলে পরিণত হয় সে। তার ওঠা বসা থাকা সবই পায়েলের নির্দেশ অনুযায়ী। মাসে কদিন ঘরে থাকবে আর কদিন বাইরে, আর কদিনই বা পায়েলের কাছে, সেটাও পায়েল ঠিক করে দেয়। তারপর থেকে পয়সার অভাব রিচিক আর বুঝতে পারেনি, বরং আগের চাকরির থেকেও দ্বিগুণ পয়সা আসে তার কাছে। বড় বড় অভিজাত ঘরের বউ মেয়েরা ওর ক্লায়েন্ট। বাইরে গিয়ে কাজ করে বলে ওর রেটটাও তাই অন্যদের তুলনায় বেশি। কিন্তু তাতে কি, রিচিকও তো ওদের প্রাপ্য ওদের মিটিয়ে দেয়। এরপর রিচিক নিজের সমস্ত দায় দায়িত্ব পালন করেছে সংসারের প্রতি। বোনের বিয়েতে দ্বিগুণ খরচ করেছে, নিজের বাড়ি গাড়ি সবকিছু করেছে। বাবা মা ওদের পুরানো বাড়ি ছেড়ে আসতে চায়নি, তাই রিচিক মোনামিকে নিয়ে নতুন বাড়িতে শিফট করেছে। সবাই খুব খুশি, কিন্তু কেউ জানে না এই খুশির পিছনে রিচিকের জীবনের চরম দুর্ভাগ্যের কথা। মনামি পরদিন সকালে বাড়ি ফিরে এলো শ্বশুরবাড়ি থেকে, কারণ রিচিক ফিরবে আজ। রিচিক ফিরে এসে নিজের ঘরে রেস্ট করছে। মনামি বাড়িতে ফিরে তাড়াতাড়ি সমস্ত রান্নার ব্যবস্থা করতে বলে দেয় মানুদা মাসিকে। বাইরে থেকে এসেছে তাই নিজেও স্নান করতে যায়। রিচিকের ঘুম ভাঙলে মনামি ওকে জানায় বাবা মায়ের কাছে গিয়েছিল ও। দুপুরে লাঞ্চের পর মনামি ফোনটা নিয়ে বসে মনে মনে ভাবলো একবার মেসেজ করে দেখবে। ভাবা মাত্রই ও টাইপ করলো অজানা নাম্বারে, কি জানেন আপনি আমার হাজবেন্ড সম্পর্কে বলুন। অপর প্রান্ত থেকে উত্তর এলো, আপনি জানেন আপনার হাজবেন্ড কি কাজ করে? কি কাজ করে মানে? ও একটা ভালো কোম্পানিতে চাকরি করে। ভুল জানেন ম্যাডাম, সম্পূর্ণ ভুল জানেন। মানেটা কি? কিসের ভুল? কি আজে বাজে বলছেন বলুন তো। আজ রাতে হাজব্যান্ডের পিঠটা দেখবেন ভালো করে, কোনো না কোনো চিহ্ন নিশ্চয়ই পাবেন সেখানে। কিসের চিহ্ন? আপনি এসব কি বলছেন? আর কোনো উত্তর নেই ওপাশ থেকে। মনামি ভীষণভাবে ভয় পেয়ে গেল। পাশেই রিচিক শুয়ে ঘুমোচ্ছে। মনামি মনে মনে ভাবলো কিসের চিহ্নের কথা বলছিল মেসেজে। একবার কি শার্টটা উঠিয়ে দেখবে কি রিচিকের। পরক্ষণেই ভাবলো দরকার নেই, যদি ঘুম ভেঙে যায় ওর কি ভাববে। রাত্রিবেলা ডিনারের পর শোবার আগে রিচিক ওর টি শার্টটা খুলতে গিয়েও আজ খুলল না। ডোরার নখের ধারে 2-3 জায়গায় চিড়ে গেছে ওর। বেশ জ্বালা জ্বালা করছে জায়গাগুলো। মেয়েটা রাত্রিতে ক্ষত বিক্ষত করে দিয়েছে ওকে। মনামি ঘরে ঢুকে দেখলো রিচিক শুয়ে পড়েছে, টি শার্টটাও তো খোলেনি। তাহলে কিভাবে দেখবে মনামি ওর পিঠটা? মনামি কিছুই বুঝতে পারে না। যতক্ষণ না মনামি রিচিকের পিঠটা দেখছে ওর তো শান্তিও হচ্ছে না। ঘুমোবে যে তারও জো নেই। সেই বিষয়ী স্বপ্নটা ওকে তাড়া করে বেরাবে। যাকগে রাতটা কাটুক, তারপর দেখা যাবে কি হয়। সকালে উঠে রিচিক নিজের অভ্যাসমতো স্নান করে বাথরুম থেকে ঘরে ঢুকলো। এই সুযোগটার অপেক্ষাই তো মনামি করছিল। ঘরে ঢুকে আলমারির সামনে গিয়ে কাপড় গোছাতে গোছাতে রিচিকের খোলা পিঠের দিকে চোখ পড়ে মনামির। এটা কি দেখছে ও? কই, ওর তো এত বড় নখ নেই। রিচিকের গোটা পিঠে ছাড়া ছাড়া ভাবে 2-3 জায়গায় নখের আঁচড়। বেশ লাল হয় আছে জায়গাগুলো। মোনামির চোখ স্থির হয়ে আছে ওই দিকেই। রিচিকের হঠাৎই মোনামির দিকে নজর পড়তে ও তাড়াতাড়ি নিজের পিঠটা লুকোবার জন্য টি শার্ট পরে নিল। তারপর ঘর থেকে বেরিয়ে গেল। মোনামির এটা বুঝতে এতটুকুও অসুবিধা হলো না যে রিচিক ইচ্ছাকৃতভাবে ওর পিঠটা মোনামির থেকে লুকিয়ে রাখতে চাইছে। কিন্তু কেন? রিচিকের ওইভাবে মোনামির থেকে ইচ্ছাকৃতভাবে নিজের পিঠ লুকিয়ে রাখার চেষ্টা, অজানা মেসেজে মোনামিকে করা সতর্ক বার্তা, সবকিছু মিলিয়ে মনামি ভীষণভাবে দুশ্চিন্তাগ্রস্ত। ওই ব্যাপারে নিশ্চিন্ত হয়ে গেছে যে রিচিকের জীবনে এমন কিছু রহস্য আছে যা এই মুহূর্তে মোনামির অজানা। কিন্তু মোনামি মনে মনে এটাও ঠিক করে নেয় যে এই ঘটনার শেষ পর্যন্ত ও দেখেই ছাড়বে। রাত্রিবেলা ডিনারের পর রিচিক ঘরে এসে ভাবে কোনোভাবেই মনামি যেন ওর পিঠ না দেখতে পায়। আর দুপুরে মনামি কি সত্যিই ওর পিঠের দিকেই তাকিয়েছিল, নাকি এটা ওর মনের ভুল? মনামি ঘরে এসে দেখে রিচিক জানলার কাছে দাঁড়িয়ে আছে। ও মনে মনে ঠিক করে নেয় রিচিককে ও জিজ্ঞেস করবে রিচিক মুম্বাইতে কি কাজে গিয়েছিল। কারণ মেসেজের ব্যক্তির কথা অনুযায়ী রিচিক মুম্বাইতে অফিসের কাজে যায়নি, গেছে অন্য কারণে। মনামিকে দেখে রিচিক বলে ওর ঘুম পেয়েছে, তাই মনামি যেন ঘরের লাইটটা অফ করে দেয়। মনামি কোনো প্রশ্ন করতে পারে না রিচিককে। ও লাইট অফ করে বিছানায় এসে বসে। ফোনটা নিয়ে দেখে অজানা নাম্বার থেকে মেসেজ এসেছে। কি ম্যাডাম, দেখলেন আপনার হাজব্যান্ডের পিঠ? দেখবার পর কিছু জানতে চাইলেন এ ব্যাপারে? মনামি লিখল, না, জানতে চাইনি কিছু,
কিন্তু ওর মনের মধ্যে একটা অজানা আশঙ্কা ঘোরাঘুরি করছে। তবে কি রিচিক অন্য কোনো মেয়ের প্রতি আসক্ত? সে কি ওর অফিসের কেউ? তাকে নিয়েই কি রিচিক অফিসিয়াল ট্যুরে যায় প্রত্যেকবার? মনামি ভেবে দেখে শুরু থেকে সব ঘটনা। সত্যিই তো বিয়ের পর রিচিকের ওকে নিয়ে যে উন্মাদনা ছিল, আজ তার সিটিভাগও নেই। বেশিরভাগ দিনই তো বাইরেই কেটে যায় রিচিকের। কতবার মনামি ওকে বলেছে এবার ওদের সংসারে নতুন অতিথি আসবার সময় হয়ে গেছে। 5 বছর হয়ে গেছে ওদের বিয়ের, কিন্তু কেন জানে না মনামি, রিচিক প্রত্যেকবার কোনো না কোনো বাহানায় ওকে এড়িয়ে গেছে। প্রোটেকশন ছাড়া ফিজিক্যাল রিলেশনশিপে রিচিকের একেবারেই মতো নেই। কিন্তু মনামি তো চায় এবার ওদের মাঝে আসুক একটা ফুটফুটে বাচ্চা, যে এসে মনামির এই নিঃসঙ্গ জীবনে এক টুকরো আলোর সঞ্চার করবে, যাকে দেখলে মনামি সব কষ্ট ভুলে যাবে। ভাবতে ভাবতে মনামির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। 2 দিন পর রিচিক আবার ট্যুরে বেরিয়ে যায় দিল্লি। মনামি কেমন যেন অন্যমনস্ক হয়ে আছে। ওর জন্য সবটা জানা ভীষণভাবে দরকার। মনামি মেসেজ করে অজানা নাম্বারে, আমি আমার হাজব্যান্ডের ব্যাপারে সব কথা জানতে চাই, প্লিজ আপনি যেই হন জানান আমাকে সব। ওপাশ থেকে উত্তর আসে, আমার কথায় আপনি কেন বিশ্বাস করবেন ম্যাডাম? নিজে যতক্ষণ না জানতে পারছেন সবকিছু। কিন্তু আমি কিভাবে কি জানবো? আমার কাছে কোনো অপশন নেই আপনাকে বিশ্বাস করা ছাড়া। ওপাশ থেকে উত্তর আসে, একটা অ্যাড্রেস দিচ্ছি, যদি পারেন ওখানে গিয়ে আপনার হাজব্যান্ডের নাম বলবেন শুধু। এটা কখনোই জানাবেন না যে আপনি ওর স্ত্রী। মনামি আর এক বিন্দু দেরি করতে চায় না এ ব্যাপারে। ও সঙ্গে সঙ্গে অ্যাড্রেসটা চেয়ে নিল। মনামি শুধুমাত্র পরদিন সকাল হওয়ার অপেক্ষায় ছিল। নিজের কাজকর্ম সেরে মানদা মাসিকে বলে বেরিয়ে পড়ল ও দুপুরে। ফোনে দেওয়া অ্যাড্রেস এখান থেকে বেশ অনেকটাই দূর। ও একটা ক্যাব বুক করে নিল। ঘণ্টাখানেকের মধ্যেই নিজের গন্তব্যস্থলে পৌঁছে গেল মনামি। ক্যাবের ভাড়া মিটিয়ে ছেড়ে দিল ও। এখানে তো সবই বড় বড় ফ্ল্যাট, না তো অ্যাপার্টমেন্ট। ও একটু জিজ্ঞেস করতেই পেয়ে গেল ওই অ্যাড্রেস। লিফটে করে 5 তলায় এসে কলিং বেল বাজালো ও ভয় ভয় মনে মনে ভাবলো, এতটা রিস্ক নেওয়া ঠিক হলো কি? শুধুমাত্র মেসেজে আসা কটা কথার ভিত্তিতে এরকম অজানা জায়গায় আসা ওর উচিত হলো কি? যদি কোনো বিপদে পড়ে? ওর চিন্তার মাঝেই ফ্ল্যাটের দরজা খুলে দিল একটি মেয়ে। তারপর ওকে বসতে বলে মেয়েটি ঘরের ভেতর চলে গেল। বোধহয় কাজের মেয়ে। মেয়েটি কিছুক্ষণ পর এক গ্লাস ঠান্ডা জল এনে দিয়ে বলল, আপনি বসুন, ম্যাডাম এখনই আসছেন। মনামি ঢকঢক করে জলটা খেয়ে নিল। এই মুহূর্তে এই জিনিসটার ওর বড় দরকার ছিল। ভয়ে টেনশনে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে মনামির। মনামিকে বসতে বলে মেয়েটি ভিতরে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই উগ্র আধুনিকা একটি মেয়ে ঘরেতে এলেন। মেরুন রেড স্লিভলেস গাউনের ভেতর থেকে মেয়েটির উদ্ভিন্ন যৌবন যেন ফেটে বেরোচ্ছে। ঠোঁটে মেরুন রেড ম্যাট ফিনিশ লিপস্টিক, ম্যানিকিওর করা হাতের আঙুলে রেড নেল পলিশ, স্ট্রেটনিং করা চুলে রেড হাইলাইটস, সব মিলিয়ে চোখ ফেরানো দেয়। মেয়েটি এসে ওকে বলল, ভাই, আই অ্যাম পায়েল সিনহা। হোয়াট ক্যান আই ডু ফর ইউ ম্যাডাম? মনামি কোনো ক্রমে ঢোক দিলে বলল, রিচিক ঘোষকে চাই। মনামি লক্ষ্য করল রিচিকের নাম শুনেই মেয়েটির চোখ দুটো খুশিতে চিকচিক করে উঠল। তারপর জিজ্ঞেস করল মনামিকে, আপনি তো দেখছি ম্যাডাম বেস্ট জিনিসটাই চাইছেন। বাট সরি টু সে ইউ ম্যাডাম, রিচি ঘোষ এখন অ্যাভেলেবল নেই। আই মিন টু সে, হি ইজ আউট অফ স্টেশন। ও বাইরে আছে, হি ইজ আওয়ার মোস্ট কস্টলি জিগলো। তাই ওর জন্য আপনাকে পেমেন্টটাও দ্বিগুণ করতে হবে। আপনি ফুললি স্যাটিসফাইড হবেন সব দিক থেকে, এ কথা অবশ্য আমি দিতে পারি আপনাকে। পুরো পয়সা উসুল হয়ে যাবে ম্যাডাম। ওর ব্যাপারে আমার নিজেরও এক্সপিরিয়েন্স আছে। কথাগুলো বলেই মেয়েটি এক চোখের ইশারায় মনামিকে সব বুঝিয়ে দিল। মেয়েটি আরও বলল, চাইলে আপনি অ্যাডভান্স হাতেও করতে পারেন, না হলে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবেন, যেদিন আপনি বুক করবেন সেদিনই। অ্যাজ ইউ উইশ ম্যাডাম। মেয়েটি মনামিকে নিজের ফোন নাম্বার দিয়ে দিল। কথাগুলো শুনে মনামির সারা শরীরটা ঘৃণায় গুলিয়ে উঠল। চোখের সামনে তখন সারা পৃথিবী দুলছে ওর মনে হচ্ছে ও আর বেঁচে নেই। কোনো রকমে টলতে টলতে লিফটের কাছে গেল। তারপর নিচে নেমে একটা ক্যাব বুক করে নিল। কিছুক্ষণের মধ্যেই ক্যাব এসে গেল। মনামি বাড়িতে ফিরে নিজের ঘরে গিয়ে বিছানায় শুয়ে হাউ হাউ করে কেঁদে ফেলল। এতক্ষণ ওর সঙ্গে যা কিছু হলো, যা কিছুও শুনল, এগুলো কি সব সত্যি? ও আবার কোনো দুঃস্বপ্ন দেখছে না তো? এতক্ষণ ওর উপর দিয়ে যে ঝড় গেছে, সেটা ও সামলাবে কি করে?
কোনো কথা না বলে বিকালেই ও নিজের কিছু জিনিসপত্র গুছিয়ে নিয়ে মানদা মাসিকে বলে বেরিয়ে পড়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। এভাবে সন্ধেবেলায় মনামি কখনো শ্বশুর শাশুড়ির কাছে যায়নি আজ পর্যন্ত। ওকে এইভাবে হঠাৎ দেখে ওর শ্বশুর শাশুড়িও ভয় পেয়ে যান। মনামিকে দেখে মনে হচ্ছিল যেন কত ঝড় বয়ে গেছে ওর উপর দিয়ে। ও শাশুড়ির কাছে গিয়ে বলে, মা আমাকে থাকতে দেবে কদিন তোমাদের কাছে? শাশুড়ি ওকে জড়িয়ে ধরে বলল, থাকতে দেব কিনা জানতে চাইছিস কেন? এটা তো তোরই বাড়ি মা। তারপর শাশুড়ি জানতে চায় ওর থেকে, বাবুর সঙ্গে ঝগড়া করেছিস বুঝি? আচ্ছা দাঁড়া আমরা বকে দেব ওকে। মনামি মনে মনে ভাবে, ঝগড়া আর তোমাদের বাবুর সঙ্গে আমার কোনোদিনই করা হবে না হয়তো মা। রিচিক ফিরে এসে মনামিকে না দেখতে পেয়ে মানদা মাসির কাছে জানতে চায় মনামি কোথায়। মানদা মাসি বলে, বৌদি তোমার বাবা মায়ের কাছে গেছে দাদাবাবু। রিচিক আর কিছু জানতে চায় না, কারণ ও জানে মনামি ওর মা বাবার কতটা প্রিয়। ও এমনিতেই ক্লান্ত, তাই মানদা মাসিকে বলে ওকে এক কাপ চা করে দিতে আর কিছু হালকা খাবার দিতে। স্নান করে হালকা খাবার খেয়ে রিচিক ঘুমিয়ে পড়ে। ওদিকে মনামি তখন অজানা নাম্বারে মেসেজ করে বলে সব কথা। অপর প্রান্ত থেকে মেসেজ আসে, আপনি কি চান না আপনার হাজবেন্ড এটা জানুক যে আপনি তার সব কথা জেনে গেছেন? মনামি বলল সে চায়। অপর প্রান্ত থেকে আবার মেসেজ, তাহলে যে নাম্বার দিয়েছে মেয়েটি তাকে ফোন করে বলুন আপনি রিচিক ঘোষকে চান এক রাতের জন্য। মনামি ভাবছে নিজের স্বামীর সম্পর্কে এ ধরনের কথা শোনবার আগে তার মৃত্যু হলো না কেন। তার স্বামী একজন জিগোলো পুরুষ বেশ্যা। ছি এইভাবে দিনের পর দিন মনামিকে ঠকিয়েছে রিচিক। ভালো কোম্পানিতে চাকরি করছে বলে শেষে এই কাজ করে রিচিক। এখন তো মনামির নিজের ওপর ঘৃণা হচ্ছে। দিনের পর দিন ওই হীনভাবে রোজগার করা টাকায় ও বৃদ্ধ বাবা মা বউ সবাইকে প্রতিপালন করছে। একবারের জন্য নিজের মা বাবার মুখটা মনে পড়ল না রিচিকের। মনামি ফোন করে পায়েলকে, তারপর বলে আগামীকালই ওর চাই রিচিক ঘোষকে, সব ব্যবস্থা যেন করে দেয় সে। ফোনের ওপাশ থেকে পায়েলের প্রশ্ন, বাইরে কোথাও বুক করব নাকি ম্যাডাম? মনামি সঙ্গেই বলে, না না কাছাকাছি কোথাও। ওপাশ থেকে উত্তর আসে, সবকিছু ডিটেলস আপনার ফোনে চলে যাবে ম্যাডাম ঠিক সময়ে। সারা রাত উৎকণ্ঠায় দু চোখের পাতা এক করতে পারে না মনামি। পরদিন একটু বেলার দিকে মনামির ফোনে সমস্ত ডিটেলস চলে আসে। মনামি বিকালের দিকে তৈরি হয়ে পায়েলের পাঠানো অ্যাড্রেসে পৌঁছে যায় ক্যাবে করে। ভয়ে ওর হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এরকম পরিস্থিতিতে যে কখনো পড়তে হবে ওকে, তা মনামি কল্পনাও করেনি কোনোদিন। রিসেপশনে ফোন থেকে পাঠানো ডিটেলস দেখেই মনামিকে রুমে পৌঁছে দিয়ে যায় ওরা। মনামি ঘরের আলো বন্ধ করে বসে থাকে। কিছুক্ষণের মধ্যেই ঘরে যে মানুষটি প্রবেশ করে তাকে শত অন্ধকারের মাঝেও মনামি চিনে নিতে পারে। রিচিক ঘরে ঢুকে দেখল ক্লায়েন্ট পিছন ফিরে বসে আছে। ও ভাবল একজন ক্লায়েন্টের এক রকম চাহিদা হয়। এই ম্যাডাম হয়তো আলোতে কমফোর্টেবল নয়, অন্ধকারেই মেতে উঠতে চায় শরীরী খেলায়। রিচিক পেশাদারি ভঙ্গিতে নিজের শার্ট খুলে এগিয়ে যায় ক্লায়েন্টের দিকে। মনামি বুঝতে পারে সেটা। তৎক্ষণাৎ মনামি ঘরের লাইট অন করে দেয়। রিচিক সামনে মনামিকে দেখে ঠিক করতে পারে না কি বলবে। হঠাৎই রিচিক বলে ওঠে মনামিকে, ছি মনামি তুমি শেষ পর্যন্ত এইসব এইভাবে কেন? আমি তোমাকে কোন সুখ থেকে বঞ্চিত করেছি বলো? মনামি অবাক হয়ে যায় রিচিকের এইভাবে ওকে উল্টো আক্রমণে। ও সঙ্গে হাতের ইশারায় রিচিককে থামিয়ে দিয়ে বলল, সেটাই তো আমি তোমার থেকে জানতে চাই মিস্টার রিচিক ঘোষ, আমার কাছে এমন কি ছিল না যে তোমাকে শেষে এই নোংরা পথে নামতে হলো? দিনের পর দিন বছরের পর বছর চাকরির নামে মিথ্যাচার করে নিত্য নতুন মেয়েদের মনোরঞ্জন করেছ তুমি। আমাকে ঠকিয়েছ, নিজের বৃদ্ধ বাবা মাকে ঠকিয়েছ। এসব করবার আগে একবারের জন্য বাবা মায়ের মুখটা মনে পড়ল না তোমার? মনামি কাঁদতে কাঁদতে দৌড়ে বেরিয়ে যায় রুম থেকে। আর রিচিক হতভম্বের মতো বসে থাকে বিছানায়। এভাবে শেষ পর্যন্ত সবকিছু সামনে এসে যাবে সেটাও কল্পনাও করেনি। এর মানে তো এটাই দাঁড়ায় যে মনামি রিচিকের জীবনের সব লুকোনো সত্যি জেনে গেছে। আর ওকে জানানোর জন্যই আজ মনামি হোটেলের এই রুমে এসেছিল। মনামি ঘরে এসে অজানা নাম্বারে শুধু এটা জানতে চায়, আপনার পরিচয়টা জানতে চাই। এত বড় মিথ্যের খোলস থেকে আমাকে মুক্তি পেতে সাহায্য করবার জন্য ধন্যবাদ জানাতে চাই আপনাকে। অজানা নাম্বার থেকে মেসেজ এলো।
কিছু পরিচয় অজানা থাকাই ভালো ম্যাডাম। আমার কর্তব্য ছিল আপনাকে সত্যিটা জানানো, যেটা আজ আমি পেরেছি। ভালো থাকবেন। আর কখনো এই নাম্বার থেকে আপনার কাছে কোনো মেসেজ যাবে না। আর একটা কথা, অবস্থার চাপে আপনার স্বামী বাধ্য হয়ে এই রাস্তা বেছে নিয়েছিল। যদি সম্ভব হয় ক্ষমা করে দেবেন ওনাকে। ফোনটা রেখে মিস্টার মালহোত্রা রিচিকের আগের অফিসের বসও স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এতদিনে মিস্টার মালহোত্রা যখন বুঝতে পেরেছিলেন রিচিককে মিথ্যে বদনাম দিয়ে পায়েল আসলে নিজের লাভ দেখতে চাইছে, তখনই তিনি ঠিক করে নিয়েছিলেন পায়েলের খপ্পর থেকে রিচিককে মুক্ত করতে হলে সবার প্রথমে রিচিকের স্ত্রী মোনামির সঙ্গে যোগাযোগ করতে হবে ওনাকে। তাকে পুরো ব্যাপারটা জানাতে হবে। এছাড়া রিচিককে মুক্ত করার আর কোনো উপায় নেই। তখনই তিনি মোনামির সঙ্গে মেসেজের মাধ্যমে যোগাযোগ করেন। এর 1 মাস পর মোনামি এখন ওর শ্বশুর শাশুড়ির সঙ্গেই থাকে। রিচিক অনেকবার ক্ষমা চাওয়া সত্ত্বেও মোনামি ওকে ক্ষমা করতে পারেনি এখনো। মিস্টার মালহোত্রা রিচিককে নিজে ডেকে চাকরিটা ফিরিয়ে দিয়েছেন। এদিকে শ্বশুরবাড়িতে মোনামির শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না কদিন ধরেই। কেমন যেন গা গুলিয়ে উঠছে, কিছু খেতেও রুচি হচ্ছে না। শাশুড়ির কাছে মোনামি বলল ওর শরীরের কথা। শাশুড়ির অভিজ্ঞ চোখে সব ধরা পড়ে গেল। হেসে বললেন, আমার ঘরে নতুন অতিথি আসছে বৌমা, কাল গিয়ে একবার ডাক্তার দেখিয়ে এসো। মোনামির সন্তান সম্ভবা হওয়ার খবর রিচিকের মা রিচিককে দেয়। তার সঙ্গে এটাও বলে যে দূরে দূরে না থেকে তুইও এই সময় এখানে এসে থাক আমাদের সঙ্গে। মোনামি নিজের প্রেগন্যান্সির খবরে খুব খুশি হলো। এত দিন ধরে ও তো এটাই চাইছিল, ওর কোলে একটা ফুটফুটে সন্তান আসুক। কিন্তু পরক্ষণেই ওর মনটা খারাপ হয়ে গেল। ও মনে মনে ভাবল, স্বপ্ন তো কখনো সত্যি হয় না কারুর জীবনে, তাহলে ওর দেখা সেই বিষাক্ত স্বপ্নটা সত্যি কি করে হয়ে গেল। না আর ভাববে না মোনামি এসব নিয়ে। এখন ওকে ওর সন্তানকে নিয়ে পবিত্র সুন্দর একটা স্বপ্ন দেখতে হবে। যে পবিত্র স্বপ্নের ছোঁয়ায় চিরকালের জন্য মুছে যাবে ওর মন থেকে সেই বিষাক্ত স্বপ্নের করাল ছায়া। এবার থেকে ওকে সুস্থভাবে বেঁচে থাকতে হবে ওর সন্তানের জন্য। আজ রাতে অনেক দিন পর মোনামির 2 চোখের পাতা ভারী হয়ে এলো। আর ও স্বপ্নে দেখলো দুটো কচি কচি হাত ওর গলা জড়িয়ে আধো আধো গলায় বলছে, মা আর কষ্ট পেও না, আমি আসছি তো। প্রেমের চিঠি সমাপ্ত। প্রেমের চিঠি গল্প কথা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। আর পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিও যাতে প্রথমে ভিডিও দেখতে পাও তোমরা।